গদ্য আমি স্নেহা ভূঁইয়া, প্রেতকথার একজন নিয়মিত শ্রোতা। আমি লেখালেখি করি অনেকদিন থেকেই এবং আজকে আমার প্রথম ঘটনা পাঠালাম। তোমার কণ্ঠে প্রেতকথা শ্রোতাদের শোনালে খুব খুশি হব। আদিত্য আর বিদুলার প্রেমটা কলেজ থেকেই। কলকাতার ব্যস্ত জীবন, ক্লাসের মাঝখানে চোখাচোখি, প্রেজেন্টেশনের পরের সেই কফি আর রিক্সার পাশে পাশাপাশি বসে থাকা, সব মিলিয়ে একটা পরিণতির গল্প ছিল তাদের। ভালোবেসে একে অপরকে বুঝে 6 মাস আগে তাদের বিয়েটা হয়ে যায়। শান্ত, ছিমছাম, আত্মীয় পরিজনে ভরপুর এক মধুর বাঙালি বিয়ে। বিয়ের পর কলকাতায় শুরু হয় তাদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায়। ঘরের দেয়ালে নতুন ছবি, বিয়ের অ্যালবামের পাতাগুলোতে হাসি মুখের স্মৃতি। প্রথমবার একসঙ্গে বাজারে যাওয়া, বিদুলার রান্নাঘরে নতুন রাঁধুনির মতো ভাত ডাল করা, সব মিলিয়ে যেন এক একটা খুশির টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল। আদিত্য এক নামকরা কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়ার। বিয়ের 6 মাসের মধ্যেই ওর পোস্টিং চলে আসে জলপাইগুড়িতে, এক গুরুত্বপূর্ণ হাইওয়ে নির্মাণ প্রকল্পে। বিদুলা বিয়ের আগে এক কর্পোরেট অফিসে চাকরি করত। বিয়ের পর সে চাকরি ছেড়ে দেয়। সংসার আর একসাথে সময় কাটানো তখন তার কাছে সব থেকে বড় ছিল। প্রথমে একটু দ্বিধা ছিল, এত সুন্দর সাজানো সংসার ছেড়ে নতুন জায়গায় যাত্রা। কিন্তু ভালোবাসা যেখানে থাকে সেখানে স্থান নয়, মনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুজনেই একসাথে রওনা দেয় জলপাইগুড়ির পথে, ব্যাগ ভর্তি কাপড় আর বুক ভর্তি স্বপ্ন নিয়ে। জলপাইগুড়ি নতুন শহর, নতুন শুরু। টিলা ঘেরা সবুজে মোড়া, চা বাগানের গন্ধে ভরা শান্ত শহরটা যেন দুজনের ভালোবাসার নতুন আশ্রয় হয়ে ওঠে। তার এক ছোট্ট বাড়ি ভাড়া নেয়। উঠোনে শিউলি গাছ, বারান্দায় দোলনা, বিকেলের রোদে রং ছড়ানো দেয়াল। প্রতিদিন সকাল শুরু হয় বিদুলার হাতে বানানো গরম লুচি আলুর তরকারি দিয়ে, আর আদিত্যের চায়ের কাপ হাতে খবরের কাগজ পড়ে। সন্ধ্যাবেলায় দুজনে হাঁটতে যায় তিস্তার ধারে। নিঃশব্দ নদী, বাতাসে পাতা ওড়া, আর কথার মাঝখানে নীরব ভালোবাসা। বিয়ের পরে এই সময়টাই ছিল তাদের জন্য সত্যিকারের পরিচয়ের মুহূর্ত। নতুন বিয়ের যে মিষ্টি ঝকঝকে দিনগুলো, তার প্রতিচ্ছবি ছিল এই জলপাইগুড়ির প্রতিটি কোণায়। যেন শহরটাও নতুন বউয়ের মতোই, একটু লাজুক, একটু মিষ্টি, আর পুরোটাই ভালোবাসা। জলপাইগুড়ির এক নির্জন প্রান্তে, যেখানে জনমানব প্রায় নেই, সেখানে একটি ছোট্ট বাড়িতে বাস করছে সদ্য বিবাহিত দম্পতি আদিত্য এবং বিদুলা। তাদের ভাড়া বাড়িটির আশেপাশে প্রায় 200 মিটার দূর পর্যন্ত আর কোনো বসতি নেই। নির্জন, নিঃশব্দ, আর অদ্ভুতভাবে ছায়া ঘেরা এলাকা। এই বাড়িতেই তাদের নতুন জীবনের শুরু। আদিত্যের 2 ঘনিষ্ঠ বন্ধু গৌতম এবং অভিরাজ, যারা তার মতোই একসাথে এসেছে এই নির্মাণ প্রকল্পে কাজ করতে, তাদের স্ত্রী এবং সন্তানদের সাথে। তারাও কাছেই এক গ্রামের মধ্যে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। 3 জনেই খোলা আকাশের নিচে আনন্দে দিন কাটাচ্ছে। একদিন সন্ধ্যাবেলা 3 বন্ধু পাশের এক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া আর গরম চায়ের কাপ। এমন সময় গৌতম চায়ে চুমুক দিতে দিতে বলল, শুনলি, পাশের ওই পুরনো জমিদার বাড়িটা আছে না, ওরা নাকি ওদের সব ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। ভাবছি একটা খাট, টেবিল আর আলমারি নেবো আমার ঘরের জন্য। শুনেছিলি কি বেশ অ্যান্টিক কালেকশন আছে। আদিত্য একটু অবাক হয়ে বলল, ওরা বিক্রি করছে কেন? অ্যান্টিক জিনিস তো দামি হয়, কোনো অ্যান্টিক শোরুমে দিলে তো ভালো দাম পেত। গৌতম একটু হেসে বলল, এই শহরে কত জমিদার বাড়ি পড়ে আছে ভাই, কে আর এসব রাখে এখন? অ্যান্টিক জিনিস কারোর আর দরকার হয় না, বরং ওদের কাছে বোঝা, তাই তো বিক্রি করে দিচ্ছে। এই কথোপকথনের মাঝে হঠাৎ করে চা দোকানের কাকু কাঁধে চাদর গুটিয়ে বলল, ওই জমিদার বাড়িতে এখন আর কেউ থাকে না বাবু, শুনেছি কলকাতায় পালিয়ে গেছে সবাই। এক সময় কি সব কালো জাদু চলতো, রাত হলেই আলোর ঝলকানি আর ছায়া নড়াচড়া করে বাড়িটার ভিতরে। এক মুহূর্ত নীরবতা ভেঙে গৌতম বলল, হ্যাঁ রে, আমিও শুনেছি। এখন তো বাড়িটা ফাঁকা পড়ে আছে, কেয়ারটেকার লোকটাই একা সব সামলাচ্ছে, ওই ফার্নিচার গুলো বিক্রি করছে আর কি। তারপর সে হেসে আদিত্যের দিকে ফিরে বলল, তুই বৌদিকে নিয়ে চল না কেন, তোদের তো ঘর প্রায় খালি, ভালো কিছু পেলে কিনে নিস, খাট টেবিল এগুলো তো লাগবেই। অভিরাজ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আদিত্য একটু দ্বিধায় থাকলেও শেষমেশ মাথা নেড়ে বলে, ঠিক আছে, কাল সকালে যাই, দেখি কি কি আছে। 3 বন্ধু মিলে ঠিক করে পরদিন সকালে তারা যাবে সেই জমিদার বাড়িতে পুরনো ফার্নিচার দেখতে।
কিছু না কিছু তো প্রয়োজন হবেই। আর যদি সত্যি অ্যান্টিক জিনিস পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আদিত্য বাড়ি ফিরে সবকিছু খুলে বলে বিদুলাকে, জমিদার বাড়ির কথা, সস্তা দামে ভালো অ্যান্টিক ফার্নিচারের কথা এবং পরদিন সেখানে যাবার প্ল্যান। বিদুলা সব শুনে রাজি হয়ে যায়। ওর মনেও একটা কৌতূহল তৈরি হয়। পরদিন সকালবেলায় তারা রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। সেই পুরনো জমিদার বাড়িতে পৌঁছে তারা দেখে সেখানে সত্যি রয়েছে অনেক পুরনো অথচ মজবুত ফার্নিচার। খাট, আলমারি, সোফা সবই আগের যুগের ভারী কাঠ দিয়ে তৈরি। সেগুলোর অবস্থা ভালো আর দাম তুলনামূলকভাবে কম। তারা একে একে বেশ কিছু দরকারি আসবাবপত্র পছন্দ করে নেয় এবং কিনে ফেলে। এই দিনে বিদুলার সঙ্গে আদিত্যর বন্ধুদের ভালোভাবে আলাপ হয়। গৌতমের স্ত্রী অস্মিতার সঙ্গে বিদুলার খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়। দুজনেই বেশ হাসি খুশি এবং সহজ স্বভাবের, তাই দ্রুত একে অপরের সঙ্গে মিশে যায়। সব কেনাকাটা শেষ করে টাকা মিটিয়ে তারা একটা ভাড়া গাড়িতে করে সমস্ত ফার্নিচার তুলে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে ফিরে বিদুলা এবং আদিত্য মিলে সব আসবাবপত্র নিজেদের মতো করে ঘরে বসে গুছিয়ে নেয়। খাট, আলমারি, সোফা সবকিছু ঘরের কোন কোন জায়গায় কেমন মানাবে সেটা নিয়ে শুরু হয় তাদের নতুন উদ্যমে সাজানো। ঘরের মধ্যে এক নতুন রূপ আসে, কিন্তু সেই নতুন সাজের ছায়ায় অজান্তেই ঢুকে পড়ে এক অজানা রহস্যের সূক্ষ্ম উপস্থিতি। সব ফার্নিচার ঘরে গুছিয়ে রাখার পর সন্ধ্যার দিকে বিদুলা আলমারির ভিতরে জামা প্যান্ট সাজাতে যায়। সাজানোর ফাঁকে হঠাৎ করে সে লক্ষ্য করে আলমারির একেবারে নিচে কিছু একটা চাপা পড়ে আছে। টেনে বের করতেই উঠে আসে একটা লম্বা প্রাচীন ধাঁচের আয়না। আয়নাটা দেখতে বেশ সুন্দর, পুরনো কাঠের ফ্রেম, তার উপরে হাতের খোদাই করা, আর কাঁচটাও ঝকঝকে, একটু ফিঙ্কে, একদম অ্যান্টিক ধরনের। বিদুলার চোখ জুড়িয়ে যায়। সে ডেকে আনে আদিত্যকে। এই শোনো, এই আয়নাটা কিরকম সুন্দর দেখো, আলমারির তলায় ছিল। আদিত্য একটু অবাক হয়। আমি তো আলমারি কেনার সময় এই আয়নাটা দেখিনি, এটা কোথায় গেল? বিদুলা বলল, থাক না, এমনিতেই তো এসেছে, রেখে দিই, দারুণ দেখতে, ঘরটা দারুণ বানাবে। আদিত্য আর কিছু বলে না, রাজি হয়ে যায়। বিদুলা আয়নাটিকে নিজের শোবার ঘরের একটা কোণার টেবিলের উপর সাজিয়ে রাখে। সেদিন রাতে ঘুমানোর আগে আদিত্য বিছানায় বসে টিভি দেখছিল। বিদুলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল আর ঠোঁটে হালকা গান গাইছিল। আদিত্য খুব একটা পাত্তা দেয় না, শুধু বলে, চলো এখন ঘুমোই, সকালে আবার অফিস, পরে নিজেকে আবার আয়নায় দেখবে। বিদুলা হেসে আয়নার সামনে থেকে উঠে পড়ে, বিছানায় এসে শুয়ে পড়ে। পরদিন সকালে আদিত্য ঘুম থেকে উঠে দেখে বিদুলা আবারও সেই আয়নার সামনে বসে। আজও সে নিজেকে সাজিয়ে নিচ্ছে, চুলে ক্লিপ পড়ছে, ঠোঁটে হালকা লিপস্টিক দিচ্ছে। আদিত্য একটু অবাক হয়, বলে, এই এক কাপ চা দাও তো, আমি একটু ধুয়ে আসি, তারপর বেরোবো। সবকিছু স্বাভাবিক মনে হলেও আদিত্যর মনের মধ্যে একটা খচখচানি জন্মায়। আগে কখনো বিদুলাকে এতটা আয়নামুখিত দেখা যায়নি। সকালে নাস্তা করে আদিত্য অফিসের দিকে বেরোয়। অফিসে পৌঁছে স্বাভাবিকভাবেই কাজের মধ্যে ঢুকে যায়। দুপুরের দিকে ব্রেকের সময় সে গৌতমের সঙ্গে বসে আড্ডা দেয়। চায়ের কাপ হাতে নিয়ে আদিত্য বলে, কাল আলমারিয়ান থেকে একটা দারুণ জিনিস পেয়েছি, বুঝলি, পুরনো একটা অ্যান্টিক আয়না ভিতরে পড়েছিল, দেখতে অসাধারণ। গৌতম হেসে বলল, বাহ, পেয়ে গেছি যেহেতু রেখে দে, অ্যান্টিক আয়না কিন্তু ঘরের শোভা বাড়ে। আদিত্য মুচকি হেসে মাথা নেড়ে রাজি হয়। তারপর তারা আবার নিজেদের কাছে ফিরে যায়। সন্ধ্যায় আদিত্য বাড়ি ফিরে আসে, সবকিছু স্বাভাবিক। বিদুলা আজ আদিত্যর প্রিয় রান্না করেছে, মাটন কষা আর গরম ভাত। গন্ধেই মন ভরে যায় আদিত্যর। সারাদিনের ক্লান্তি যেন মুছে যায়। আদিত্য খেতে বসে বলে, "উম, আজ ভাতটা একদম জমে গেল, মনে হচ্ছে হাত পা গুটিয়ে খেতে বসেছি মায়ের বাড়িতে।" বিদুলা হেসে গাল ভরা খাবার দেয়। খাওয়া দাওয়া শেষ হলে আদিত্য একটু বিশ্রাম নিতে নিজের ঘরে যায়। ঘরে ঢুকে সে দেখে বিদুলা আবার সে আয়নার সামনে বসে আছে, হাতে চিরুনি, এবং ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। আয়নার কাছে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে যেন হারিয়ে যাচ্ছে কোথাও।
আদিত্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলো, বলতো ব্যাপারটা কি? তোমাকে তো এর আগে কোনোদিনও এত সাজতে দেখিনি। এই আয়নাটা আসার পর রোজ তুমি ওটার সামনে বসে থাকো। মৃদুলা হালকা হেসে জবাব দেয়, নতুন বউ তো, সাজতে তো হবেই। আদিত্য হেসে ফেলে, একটু চমকে গিয়েও সে কথাটা হালকা করে ফেলে। তবে একটা কথা, আমরা তো বিয়ে করেছি 1 বছর হতে চলল, এখনো তুমি নতুন বউ? মৃদুলা চুপ করে হেসে যায়। আদিত্য আর কিছু বলে না, ওর হাত ধরে বলে, চলো চলো এবার ঘুমোবে, রাত অনেক হয়েছে। মৃদুলা ধীরে ধীরে আয়নার দিকে একবার তাকিয়ে নিয়ে উঠে আসে। আদিত্য বুঝতে পারে না মৃদুলার চোখে যে এক অন্য ধরনের দীপ্তি এসেছে, তা যেন আয়নার কাছ থেকেই প্রতিফলিত হয়ে ওর মধ্যে ঢুকে পড়ছে। পরদিন অফিসে গিয়ে আদিত্য আগের রাতের ঘটনাটা গৌতমকে বলল। গৌতম একটু হেসে বলল, আরে বৌদি সারাদিন একা থাকে, মেয়ে মানুষ কি করবে বলতো, আর সময় কাটাতে সাজছে। এত ভাবিস না বুঝলি, আমার মনে হয় একটু বেশি ভাবছিস। আদিত্য মাথা নেড়ে বলে, "উহুম, ও কিন্তু এমন ছিল না জানিস, ও কিন্তু সাজতে কখনোই পছন্দ করতো না, একেবারে সিম্পল সাদামাটা থাকতো। আমি তোকে বিয়ের আগেই চিনতাম, জানি কেমন মেয়ে। এখন কেমন যেন একটা বদলে যাচ্ছে আস্তে আস্তে।" গৌতম তখন গম্ভীর হয়ে বলল, দেখ হয়তো একা থাকতে থাকতে মনটা একটু ক্লান্ত হয়েছে। আগে তো অফিসে কাজ করতো, এখন সারাদিন বসে কি করবে ভাবে হয়তো। আমার বউ অস্মিতা তো সবসময় বলে যে একা থাকতে ভালো লাগে না, বলছিল একদিন ওকে তোদের বাড়ি পাঠিয়ে দিই, বৌদিরও ভালো লাগবে, সময় কাটবে। আদিত্য রাজি হয়ে যায়, তাই কর বরং, একদিন পাঠিয়ে দে, ওরও মনটা ভালো লাগবে। সন্ধ্যায় আদিত্য বাড়ি ফেরে। বাড়ির দরজা খুলতেই সে একটু চমকে যায়। দরজার কাছে বিদুলা দাঁড়িয়ে, পরনে ঝকঝকে শাড়ি, চোখে কাজল, কপালে টিপ, আজ একেবারে অন্যরকম লাগছে। অবাক হয়ে আদিত্য জিজ্ঞাসা করে, কোথাও গিয়েছিলে নাকি? বিদুলা হেসে উত্তর দেয়, না না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আসো খেয়ে নাও। খাবার টেবিলে আদিত্য সবকিছু দেখে হাসে। খুব সাদাসিধে কথা হলেও আদিত্যর মনের কোণে একটা অজানা অস্বস্তি চুপ করে বসে থাকে। রাতের খাবারের পর দুজনেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে আদিত্যর ঘুম হালকা শব্দে ভেঙে যায়। চোখ মেলে দেখে বিদুলা পাশে নেই। সে উঠে পড়ে। ঘরের আলো জ্বলছে না, শুধু জানলা দিয়ে আসা চাঁদের আলোতে ঘর হালকা আলোকিত। সে ধীরে ধীরে তাকায় আয়নার দিকে। বিদুলা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, একদম স্থির, নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। আদিত্য ধীরে ধীরে এগিয়ে যায়, বলে, বিদুলা, কি করছো তুমি? কোনো উত্তর নেই। কাছে গিয়ে আদিত্য আবার ডাকে, চলো না শুয়ে পড়ি, খুব রাত হয়েছে। তখন বিদুলা ফিরে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। মুখে এক রকমের অদ্ভুত স্থিরতা। বিদুলার চোখ যেন কিছুই দেখছে না। ধীরে ধীরে বিছানায় ফিরে আসে। সকালে ঘুম থেকে উঠে আদিত্য জিজ্ঞাসা করে, গতরাতে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কি করছিলে, কিছু মনে আছে? বিদুলা অবাক হয়ে বলে, আমি তো আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, তুমি বোধহয় স্বপ্ন দেখেছ। আদিত্যর মন খচখচ করে, কিছু তো একটা ঘটেছে, কিন্তু বিদুলা কেন মনে করতে পারছে না। অফিসে বেরোনোর আগে আদিত্য বলে, শোনো, আজকে গৌতমের বউ অস্মিতা আসবে তোমার সঙ্গে সময় কাটাতে, তুমি একা থাকো তাই ভাবলাম ভালো লাগবে। বিদুলা হাসি মুখে বলে, অবশ্যই, খুব ভালো হবে, আমরা অনেক গল্প করব। এই বলে আদিত্য বাড়ি থেকে বেরিয়ে যায়। অফিসে ঢোকার পর গৌতম আর আদিত্য চা হাতে আড্ডা দিতে দিতে গল্প শুরু করে। গৌতম বলে, আমি অস্মিতাকে পাঠিয়ে দিচ্ছি, আজ বৌদির সঙ্গে ভালোই আড্ডা হবে, খুব খুশি হবে, একা একা থাকতে থাকতে হয়তো মনটা খারাপ করছিল। আদিত্য হালকা হাসল। গত রাতের ঘটনাটা গৌতমকে বলল, আর এটাও বলল যে সকালে বিদুলাকে জিজ্ঞাসা করাতে বিদুলা এটা বলেছে যে ওর কিছু মনে নেই। আর এই ব্যাপারটা আদিত্যকে ভাবাচ্ছে। এরপর দুজনেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যায় আদিত্য বাড়ি ফিরে দেখে দরজা হালকা খোলা।
ভিতরে ঢুকে তার বুক ধক করে ওঠে। ঘরের ভিতর বিদুলা আয়নার সামনে বসে আছে, কিন্তু এবার সে নিঃশব্দে বসে নেই, বরং নিজে নিজেই বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কারোর সঙ্গে কথা বলছে। তার চোখের চাহনি কেমন ঘোলাটে, মুখটা থমথমে। আদিত্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে ভালো করে শোনার চেষ্টা করে, কিন্তু শব্দগুলো অস্পষ্ট, যেন এক পুরনো ভাষায় কিছু বলছে, আবার যেন বিদুলার গলার আওয়াজ এটা নয়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে গৌতম কলিং। আদিত্য কল রিসিভ করতে গৌতম তাড়াহুড়ো করে বলে, তুই বাড়িতে আছিস? প্লিজ ঘরে যাস না এখন, চায়ের দোকানে আয় এক্ষুনি, খুব দরকারি কথা বলার আছে। আদিত্য চমকে যায়। সে পিছন ফিরে তাকায় বিদুলার দিকে। বিদুলা এখনো সেই আয়নার সামনে বসে আছে, নিঃশব্দে কথা বলে চলেছে নিজের প্রতিবিম্বের সঙ্গে। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে যায়। সোজা পৌঁছয় চায়ের দোকানে, যেখানে গৌতম আগে থেকেই অপেক্ষা করছিল। গৌতমের মুখ একদম ফ্যাকাশে, চোখে একটা অদ্ভুত আতঙ্ক। আদিত্য কিছু বলতে না বলতেই গৌতম বলে ওঠে, তুই ঠিক বলেছিলি রে, তো বউ ঠিক নেই। অস্মিতা ভীষণ ভয় পেয়েছে। আদিত্য জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি দেখেছ? গৌতম বলে, আজ অস্মিতা তোদের বাড়ি গেছিল। প্রথমে সব ঠিকঠাক ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেও দেখে বৌদির সাজগোজ একেবারে অদ্ভুত। লাল আটপৌরে শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, যেন বৌদি না অন্য কেউ। আদিত্য কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, তারপর? ও দেখছে বৌদি আয়নার সামনে দাঁড়িয়ে মিচকি হেসে আপন মনে কিছু একটা বলে যাচ্ছে। অস্মিতা অনেকবার ডাকছিল, কিন্তু বৌদি বৌদি যেন কিছু শুনতে পাচ্ছিল না। ওর মুখটা নাকি পুরো পাল্টে গেছিল, একটা অজানা রূপ, একটা ভয়ঙ্কর ছায়া। তারপর একদম দৌড়ে বেরিয়ে আসে। আদিত্য হতবাক হয়ে যায়। তাহলে আমি যা দেখছিলাম তা কল্পনা নয়? ঠিক তখনই চায়ের দোকানের বৃদ্ধ চুপচাপ কথোপকথনটি শুনে বলে ওঠে, তোমরা কি জমিদার বাড়ির থেকে আসবাব এনেছ? আদিত্য আর গৌতম চমকে থাকায়, হ্যাঁ কাকা, কেন বলছেন এসব? গৌতম জিজ্ঞাসা করে। কাকা গম্ভীর গলায় বলে, ও বাড়ির জিনিস অমঙ্গল। ওই বাড়ির ছোট ছেলে ছিল এক তান্ত্রিক। শোনা যায় ও নিজের ঘরে ছায়াবন্দি করে রাখত সাধনায়। ওর ব্যবহার করা জিনিসেও সব ছায়া থেকে যায়। যদি সাহস থাকে তাহলে আজই ওই জমিদার বাড়িতে গিয়ে কেয়ারটেকারের সঙ্গে কথা বলে। ও জানে অনেক কিছু। ওর বাবাও আগে এই বাড়িতে দেখভাল করত। আর দেরি না করে আদিত্য এবং গৌতম সোজা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধে নামার আগেই তারা পৌঁছে যায়। বড় উঠোন পেরিয়ে দেখে বাড়ির বর্তমান কেয়ারটেকার বারান্দায় বসে আছে। আদিত্য বলে, ভাই, তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল। আমরা ওই বাড়ির থেকে কিছু ফার্নিচার এনেছিলাম, তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার বাড়িতে। কেয়ারটেকার প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন। ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ও কিছু একটা লুকোচ্ছে। মাথা চুলকে বলল, আমি তো এখানে 3 বছর ধরে কাজ করছি। আমার বাবা তার আগে দেখাশোনা করতেন, আসুন ওর কাছেই নিয়ে যাই আপনাদের। তারা 3 জন মিলে ভিতরের দিকে যায়। ভিতরে শোবার ঘরে বসে আছেন এক বৃদ্ধ। কাঁপা কাঁপা গলা, চোখে ঘোলা চাহনি। বয়স প্রায় 80 পেরিয়ে গেছে। গৌতম এবং আদিত্য সব খুলে বলবেন। গত কয়েকদিন তাদের সাথে কি ঘটেছিল। বৃদ্ধ বললেন, আমি জানি, একসময় বাড়ির সব দেখতাম। জমিদার বাবুর এক ছোট ভাই ছিল। সে ছিল কালীর ভক্ত। সারা জীবন কালীর সাধনায় ডুবে থাকত। শুনেছিলাম সে নাকি শক্তি গ্রহণ করবে বলে নিজের স্ত্রীকেই বলি দিয়েছিল বিয়ের রাতেই। সেই রক্ত দিয়েও মা কালীকে বলেছিল শক্তি দিতে। তারপর জমিদার বাবু নিজেই ওকে তাড়িয়ে দেন। তবে শোনা যায় বউটির আত্মা ঘুরে বেড়াতো এই বাড়িতে। আর ওই তান্ত্রিক, সে নাকি আয়নার মধ্যেই বন্দি করে রাখত কিছু আত্মা। তারপর এইসবের ভয় সবাই কলকাতায় চলে যায়, আর এই বাড়িটা হয়ে যায় অভিশপ্ত। সে আয়না যদি তোমাদের ঘরে থাকে, সাবধান হও। বৃদ্ধের কথা শেষ হতেই বাইরে হাওয়া একটু জোরে বইতে শুরু করে। আকাশে একসাথে অনেক পাখি ডেকে ওঠে। আদিত্য আর গৌতম কাঁপা গলায়
একে অপরের দিকে তাকায়। চোখ বড় বড় করে আদিত্য জিজ্ঞাসা করে, তাহলে আমার আমার বউকে আমি কিভাবে ঠিক করব? বৃদ্ধ মাথা নাড়ল, গলা কাঁপতে কাঁপতে বলল, তোমাকে ওই তান্ত্রিকের কাছেই যেতে হবে। ওই একমাত্র পারবে এই ছায়ার হাত থেকে বাঁচাতে। এক মুহূর্ত চিন্তা না করে আদিত্য মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, যাই হোক ও নিজের স্ত্রীকে বাঁচাবি। বাড়ি ফিরে এসে সে দেখে সবকিছুই স্বাভাবিক। মৃদুলা দরজা খুলে দেয় এবং জিজ্ঞাসা করে যে আজ এত রাত হলো কেন? আদিত্য হালকা হেসে বলে, অফিসে অনেক কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। তারপর চুপ করে বলল, শোনো, আমাদের অফিসে কালকে একটা পার্টি আছে, সবাই যাবে, তুমি এসো আমার সঙ্গে। মৃদুলা হেসে বলল, নিশ্চয়ই, আমি তাহলে একটা নতুন শাড়ি পরবো কাল। রাতের খাবার শেষ করে আদিত্য শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। বুকের ভিতর এক অজানা আতঙ্ক। ঘরের একপাশে দাঁড়ানো আয়নাটার দিকে একবার তাকেই সে মুখ ঘুরিয়ে নেয়। মনে মনে ভাবে, এই আয়নাটার মধ্যেই কি তাহলে কোনো অতৃপ্ত আত্মা বন্দী হয়ে আছে? রাত গভীর হলে হঠাৎ সে দেখে বিদুলা উঠে বসেছে সে আয়নার সামনে। এবার সে হেসে হেসে বলছে, নতুন শাড়ি পরবো, সাজবো, আর সবাই দেখবে আমি কেমন সুন্দর। আদিত্য ঘুম ভেঙে তড়া করে উঠে পড়ে, ঘরের আলো জ্বালিয়ে বিদুলার দিকে ছুটে যায়। কি করছো তুমি? বিদুলা এবার মুখ ঘুরে তাকায়, চোখে একরকম অচেনা জ্যোতি, মুখে এক অদ্ভুত হাসি। সে বলে ওঠে, তুমি তো আমায় বিয়ে করেছিলে, কিন্তু তারপর মেরে ফেললে। আমি কি দোষ করেছিলাম? আমি তো শুধু ভালোবাসতাম। এই বলেই বিদুলা হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আদিত্য চমকে তাকে তুলে খাটে শুয়ে দেয়। সকালে ঘুম ভাঙলে সে আর কিছু জিজ্ঞাসা করে না, ভয়ে কিছু বলতেও পারে না। বিদুলা আগের মতোই স্বাভাবিক আচরণ করে। দুজন মিলে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বিদুলার সাজসজ্জা দেখে আদিত্যর বুক ধক করে ওঠে। অতি প্রাকৃত ভাবে সুন্দর লাল শাড়ি, ভারী গয়না, মাথা ভর্তি সিঁদুর, যেন নতুন বউ, কিন্তু তাতে একটা অনুচ্চারিত গা ছমছমে ভাব। পার্টিতে পৌঁছানোর পর অস্মিতা বিদুলাকে দেখে সোজা গৌতমের কাছে গিয়ে বলে, ও তো ও তো আগের বৌদি নয়, ওর চাহনি ও সাজসজ্জা খুব অদ্ভুত লাগছে। গৌতম ফিস ফিস করে আদিত্যকে বলে, শোন না, তুই আর দেরি করিস না, আজ রাতেই চল। আমি খোঁজ নিয়েছি সেই তান্ত্রিক এখন কোথায় থাকে। আজ পার্টি শেষ হতেই আমরা বেরিয়ে পড়ব। পার্টি শেষ হতেই আদিত্য, বিদুল এবং গৌতম মিলে রওনা দেয় গ্রাম সংলগ্ন এক দুর্গম পথে। বিদুলাকে জানানো হয়নি প্রকৃত উদ্দেশ্য, তাকে মিথ্যে বলা হয়েছে একজন সাধুর আশীর্বাদ নিতে চলেছি। গ্রাম পেরিয়ে অন্ধকার পথ ধরে চলতে চলতে তারা পৌঁছে যায় এক ঝোপঝাড়ে ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরে। সেই ঘরেই থাকে সেই তান্ত্রিক মহাশয়। আদিত্য দরজায় গিয়ে করে নেন। একটুখানি সময় পর দরজা খুলে এক বয়স্ক পুরুষ, চোখ দুটো যেন ঘন রাতের মতো গভীর। আদিত্য কাঁপা গলায় বলে, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এসেছি। আমার স্ত্রী ওর মধ্যে কিছু একটা বশ করেছে, দয়া করে সাহায্য করুন। তান্ত্রিক তখন নিঃশব্দে তাকিয়ে থাকে বিদুলার দিকে। বিদুলার মুখের চাহনি আর মুচকি হাসিটা দেখে সাথে সাথে চমকে ওঠেন। গম্ভীর গলায় বললেন, ও তো মোহিনী, ও ফিরে এসেছে আবার। আদিত্য আর গৌতম যেন বজ্রাহত। মোহিনী? ও আবার কে? তান্ত্রিক মশাই চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, মোহিনী আমার স্ত্রী। আমি ওকে ত্যাগ করেছিলাম সাধনার জন্য, আমি ওকে নিজেই বলি দিয়েছিলাম, কিন্তু মা ওকে গ্রহণ করেননি। ওর আত্মা আজও মুক্তি পায়নি, তাই আমি ওর আত্মাকে আয়নার মধ্যে বন্দি করে রেখেছিলাম। ওখানে ওর স্থান ছিল আলো ছায়ার সীমারেখায়। আদিত্য ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি যেভাবে হোক আমার আমার স্ত্রীকে বাঁচান, আমার স্ত্রীকে ফিরিয়ে দিন প্লিজ। তান্ত্রিক মশাই ধীরে মাথা নাড়েন, আপনি চিন্তা করবেন না। আমি যদি ওর আত্মাকে আয়নায় আবার বন্দি করতে পারি, তবে আপনার স্ত্রী ফিরে আসবে ঠিক আগের মতোই। তিনি বিদুলার দিকে তাকিয়ে বলেন, এই কাজ সহজ নয়। আত্মা এখন শক্তিশালী হয়ে উঠেছে, আপনাদের সাহায্য লাগবে। কোনোভাবেই ওর চোখের সামনে ভয় পাবেন না। তারা সবাই একটা ছোট্ট ঘরের ভিতর চলে যায়। সেখানে বিদুলাকে বসানো হয় একটা পাথরের উপর, আর তান্ত্রিক মশাই তার সামনে পুজোর আসন পাতে।
বিদুলার মুখে তখনও সেই রহস্যময় অচেনা হাসি, চোখে যেন আগুনের মতো জ্যোতি। তান্ত্রিক মন্ত্র পাঠ শুরু করেন। ঘরে ধূপের গন্ধ ভারী হয়ে ওঠে। হাওয়া এক ধাক্কায় ঠান্ডা হয়ে যায়। হঠাৎ বিদুলা আর্তনাদ করে ওঠে, চোখ বড় করে কাঁপাতে কাঁপাতে বলে, আমি যাব না। এ দেহ আমার, আমার ভালোবাসা, আমার রক্ত, আমার বলি। আমি এখানেই থাকবো। আদিত্য আর গৌতমকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু বিদুলার শরীর যেন অশরীরের মতো শক্তিতে ভরে গেছে। সে ছটফট করতে থাকে, মাটিতে গড়াতে থাকে। আদিত্য ব্যাগে করে আয়নাটা এনেছিল বিদুলার থেকে লুকিয়ে। সেটা তান্ত্রিক মশাইকে বার করে দেয়। তান্ত্রিক মশাই তখন মাটির উপর রাখেন সেই পুরনো আয়নাটি, বলতে থাকেন মন্ত্র। মোহিনী হাসতে থাকে, একটা বিকৃত ঠোঁটের হাসি, চোখে আগুনের মতো জ্যোতি, আর বলে, তুই ভাবলি তোর সাধনা, তোর মন্ত্র, এসব দিয়ে আমাকে আবার আয়নায় পুড়ে ফেলবি? আমি তো আর সেই মোহিনী নই। আমি এখন মা কালীর আশীর্বাদ পুষ্ট। আমি সেই প্রতিশোধ যা তোর পাপে জন্ম নিয়েছে। এই বলে মোহিনী হাসতে শুরু করে। তার হাসিতে ঘর কেঁপে ওঠে, আধার যেন গর্জে ওঠে, ঝড় ওঠে একটা। তান্ত্রিক মশাই এবার বোঝেন এই আত্মার পাঁচটা সাধারণ আত্মার মতো নয়। এই সে নারী যে নিজের রক্ত দিয়ে দেবীকে ডাকতে পেরেছে। তিনি কাঁপা গলায় বলেন, মোহিনী, আমি ভুল করেছি। আমি তোর প্রতি অন্যায় করেছিলাম, কিন্তু এখন বিদুলার জীবন আমার কাছে বেশি মূল্যবান। আমি ওকে তোমার থেকে মুক্ত করতে চাই। ঠিক তখনই একটা তামার পাত থেকে কালী মন্ত্র লেখা একটা পুরনো তাবিজ হাতে নেন। হাত বাড়িয়ে মন্ত্র পাঠ করতে করতে সেই তাবিজ ভরা মাটি বিদুলার দিকে ছুঁড়ে দেন। বিদুলার শরীর যেন মুহূর্তেই থরথরিয়ে কেঁপে ওঠে। তার চোখ বড় হয়ে যায়, মুখ বিকৃত হয়ে ওঠে। মোহিনীর কণ্ঠে আর্তনাদ ফেটে পড়ে, আমি কোনোদিনও বন্দী হব না, আমার শক্তি কেড়ে নেওয়া যায় না। তবু তান্ত্রিক মশাই একটানা মন্ত্র পাঠ করেছিলেন। এক সময় বিদুলা হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে নিস্তব্ধ হয়ে যায়, শুধু আগুনের হালকা গন্ধ আর তান্ত্রিক মশাইয়ের শ্বাস ফেলার শব্দ। আদিত্য ছুটে যায় বিদুলার কাছে। সে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু গভীর ঘুমে মোহিনীর আর কোনো লক্ষণ নেই। তান্ত্রিক মশাই ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, আমি এখন ওকে সাময়িকভাবে মুক্ত করতে পেরেছি, কিন্তু মনে রেখো, মোহিনী আত্মা নয়, ও একটা শক্তি। আর এই শক্তিকে একেবারে মুছে ফেলা যায় না, শুধু ঘুম পাড়িয়ে রাখা যায়। গৌতম ফিস করে বলে, মানে ও আবার ফিরতে পারে? তান্ত্রিক মশাই চোখ বন্ধ করে ধীরে ধীরে বলেন, যদি কেউ আবার আয়নাটাকে জাগিয়ে তুলে, তবে সে ফিরবে। বিদুলা ধীরে ধীরে চোখ মেলে, ক্লান্ত মুখে তাকায় আদিত্যর দিকে, জিজ্ঞাসা করে, আমরা কোথায় আছি? আদিত্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখে জল, কিন্তু মনে স্বস্তি। সবশেষে বিদুলা ফিরে এসেছে। তান্ত্রিক মশাই বলে উঠলেন, আপনারা বাড়ি যান, এখন সব শান্ত। ওর স্মৃতিতে কিছু থাকবে না, তবে আয়নাটাকে আর রাখবেন না, সেটা এখানেই থাকবে চিরতরে। গৌতম আর আদিত্য একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে বিদুলাকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। কয়েক সপ্তাহ পর জীবন স্বাভাবিক হয়ে এসেছে। বিদুলা আগের মতোই হাসি খুশি ঘর গুছিয়ে রাখে, রান্না করে। আদিত্য অনেকটাই স্বস্তি পেয়েছে। অতীতের আচরণের কোনো চিহ্ন নেই আর বিদুলার মধ্যে। গৌতম আর সুস্মিতা মাঝে মাঝে আসে, ভয় কাটিয়ে সকলে একসাথে আড্ডা দেয়। সবই ঠিক। ঘটনার পর কেটে গেছে 6 মাস। তান্ত্রিক মশাইয়ের হাতে বিদুলা যেন মোহিনী থেকে মুক্তি পেয়েছিল, অন্তত সবাই তাই ভেবেছিল। তবে এক রাতে আদিত্য হঠাৎ খেয়াল করলো ঘরের এক কোণে রাখা একটা মোড়া কাঁপছে। সে এগিয়ে গিয়ে দেখে পুরনো সেই আয়নাটা। আদিত্য চোখ কপালে তোলে, এটা তো আমরা রেখে এসেছি। তার কথার মাঝে পিছন ফিরে বিদুলার দিকে তাকায়। বিদুলার ঠান্ডা গলা ভেসে আসে, ওটা তো আমার, আমি ওর থেকে আলাদা হতে পারি না। আদিত্য দেখে বিদুলার মুখে এক অদ্ভুত হাসি, মুখের এক পাশ টেনে উঠেছে, চোখের কোণ ফাঁটা যেন রক্ত। জিজ্ঞাসা করে, বিদুলা, তুমি কি ভেবেছিলে মোহিনী চলে গেছে? ও তো শুধু অর্ধেক গিয়েছিল, ওর আরেকটা অংশ রয়ে গেছে আমার ভিতরেই। আদিত্য পিছনে পা ফেলে। তখন আয়নাটা কাছে দেখা যায়। একটা নয়, দুটো প্রতিচ্ছবি। একটা বিদুলা, কিন্তু আরেকটা অন্য কেউ, মুখে অন্ধকার, চোখে আগুন। তারপর
পরদিন সকালবেলা গৌতম বারবার ফোন করেও আদিত্যর কোনো সাড়া পাচ্ছিল না। সেভাবে হয়তো ব্যস্ত, হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু বিকেল গড়াতেই অস্মিতা ফোন করে আচমকিত গলায়, বলে, জানিস মৃদুলার ফোন বন্ধ, আদিত্যর নম্বর বন্ধ। ওদের বাড়ির দরজা খোলা পাওয়া গেছে, ভিতরে কেউ নেই। গৌতম ছুটে যায় ওদের বাড়িতে। ঘরে আলো জ্বলছে না, সারা ঘর এক অদ্ভুত গন্ধে ভরা। ধূপ না পচা কাঠ বোঝা যাচ্ছে না। শুধু বিছানার উপর রেখে যাওয়া সেই অ্যান্টিক আয়না, তাতে শুধু লেখা, আমি ফিরে এসেছি চিরকালের জন্য। গৌতম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার গলার ভিতর শুকিয়ে যায়। কেউ জানে না আদিত্য আর বিদুলা কোথায় গেল। কোনো হাসপাতাল, রেল স্টেশন, থানায় কোথাও খোঁজ নিয়ে পাওয়া গেল না। কোনো সিসিটিভিতে ধরা পড়েনি। ঠিক যেন ওরা দুজন হাওয়ায় মিলিয়ে গেছে। কয়েকদিন পর স্থানীয় চা দোকানের লোকেরা আলোচনা করছে, শুনলি ওই আদিত্য বৌদির বাড়িটা আবার খালি হয়ে গেছে, দম্পতি দুজনে নাকি হঠাৎ নিখোঁজ। এইভাবে ধীরে ধীরে সময় কেটে যায়। গ্রামের সেই পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে উদ্ধার হওয়া পুরনো আয়নাটি এখনো কলকাতার এক মিউজিয়ামে রাখা, ব্রিটিশ ইন্ডিয়া হেরিটেজ গ্যালারি নামের এক অজানা কর্নারে। একদিন এক স্কুল ট্যুরে ছোট ছোট ছাত্রছাত্রীরা ঘুরতে আসে। তাদের গাইড বলে, এই আয়নাটা ছিল এক জমিদার বাড়ি। বলা হয় এই আয়নায় তাকালে নাকি এক মহিলা হাসতে হাসতে ফিরে দেখায়। সবাই হেসে ফেলে। এক বাচ্চা মেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে আয়নায় তাকিয়ে বলে, এটা তো অনেক পুরনো, কিন্তু এই আয়না কি আমায় দেখছে? হঠাৎ আয়নার কাঁচে একটা ছায়া ভেসে ওঠে। লাল পাড়ের শাড়ি, মাথা ভরা সিঁদুর, ঠোঁটে এক অদ্ভুত হাসি, আর আয়নার নিচে দাগ কাটা লেখা ফুটে ওঠে, আমি এখানেই আছি, অপেক্ষায়।